গল্প পড়ে শোনানোর যাত্রায় আজ পঞ্চম দিন। পঞ্চম দিনের পঞ্চম গল্প হিসেবে আমি বেছে নিয়েছি প্রখ্যাত লেখক হুমায়ুন আহমেদের একটা গল্প। গল্পের নাম রজনী। রজনী বেছে নেওয়ার প্রধান কারণ হলো এই যে আমি একজন হুমায়ুন ভক্ত হওয়া সত্ত্বেও রজনী বইয়ের নাম আমি অনেক পরে শুনেছি। এই যে বেশ কিছুদিন আগে আমি নীলক্ষেতে গিয়েছিলাম, সেখানে পুরাতন বইয়ের দোকান থেকে আমি এই বইটি পেয়েছি এবং তখন আমার এই বইটা পড়ার সৌভাগ্য হয়েছে। আমার কাছে মনে হলো এই গল্পটা সবার মুখে মুখে নেই, হয়তোবা আমার মতো অনেকেই এই গল্পটা পড়েনি কিংবা নাম শোনেনি, তাই এই গল্পটা বেছে নেওয়া। তো শুরু করি। বইটা শুরু করার আগে আমি এর উৎসর্গ পাতা থেকে কিছুটা অংশ পড়ে শোনাতে চাই, কারণ এই উৎসর্গ পাতাটা বেশ অন্যরকম বলে আমার মনে হয়েছে। নিউ বেইলি রোডে একবার একটি মজার দৃশ্য দেখলাম। রাস্তার পাশের একটি চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে একজন যুবক চা খাচ্ছে। তাকে ঘিরে আছে একদল মানুষ যারা খুব আগ্রহ নিয়ে যুবকটির চা খাওয়া দেখছে। আমি বিস্মিত হয়ে এগিয়ে গেলাম। দেখি হুমায়ুন ফরিদি। আমার রজনী এই জননন্দিত অভিনেতার জন্য। এবার মূল গল্প শুরু করছি। বাবা খক করছেন। এই খক অন্য দিনের মতো নয়, আজকেরটা ভয়াবহ। যেন তিনি প্রাণপণে চেষ্টা করছেন ফুসফুসের খানিকটা অংশ কাশির সঙ্গে বের করে ফেলতে, পারছেন না। আমি মনে মনে বললাম, আরে যন্ত্রণা, বলেই খানিকটা অনুশোচনা হলো। যাকে বলো জন্মদাতা পিতা, বেচারা কাশতে কাশতে ফুসফুস বের করে ফেলছেন। এই সময় সহানুভূতিতে পুত্রের হৃদয় আর্দ্র হওয়া উচিত, হাওয়া টাওয়া করা উচিত, কিংবা ছুটে যাওয়া উচিত একজন ডাক্তারের কাছে। তা করতে পারছি না, কারণ এখন বাজছে 6:30। আমি ঘুমোতে গিয়েছি রাত 3টায়। আমার পক্ষে মমতা দেখানো সম্ভব না, তবু দেখাচ্ছি না, কারণ বাবার এই খক সাময়িক ব্যাপার, কিছুক্ষণের মধ্যেই থেমে যাবে। আবার শুরু হবে রাতে, ঘুমোতে যাওয়ার আগে আগে। শিয়াল প্রহরে প্রহরে ডাকে। আমার বাবা ডাকে সকালে এবং সন্ধ্যায়। বাকিটা সময় তিনি মোটামুটি সুস্থ। আমি চাদর দিয়ে পুরোপুরি নিজেকে ঢেকে ফেললাম, মন থেকে সমস্ত চিন্তাভাবনা দূর করে ফেললাম। ঘুমটা আবার শুরু করা যায় কি না তার জন্য প্রাণপণ চেষ্টা। সম্ভাবনা খুবই ক্ষীণ। রাতের ঘুম ভাঙলে জোড়া লাগে, ভোরবেলারটা লাগে না। বিরু, ওই বিরু। মার গলা। মটকা মেরে পড়ে থাকলে কোনো লাভ হবে না। মা কিছুক্ষণ গা ঝাঁকাবেন, টান দিয়ে চাদর ফেলে দিবেন, আদুরে গলায় ডাকাডাকি করতে থাকবেন এবং ঘুম ভাঙানোর জন্য গায়ে মাথায় হাত বুলাবেন। একটা বিশেষ বয়সের পর পুত্ররা মার এই জাতীয় আদর খুব একটা পছন্দ করে না, কিন্তু আমার মা এই খবরটা জানেন না। বিরু, ও বিরু। শুনছি, কি ব্যাপার? তোর বাবার তো দম আটকে আসছে, শেষ রাত থেকে কাশছে। বলো কি? ভয় আমার হাত পা কাঁপছে। তুই একটু যাবি? কোথায় যাব? ডাক্তারকে ডেকে নিয়ে আয় না লক্ষ্মী সোনা। মা আবার তার শুকনো হাত দিয়ে আমার বুকে পিঠে হাত বোলাতে লাগলো। আমি বিরক্ত গলায় বললাম, সুরসুরি দিও না তো মা, যাচ্ছি। চা দিতে বলো, ঘুমটা কাটুক। মা ছুটে গেলেন। এক্ষুনি কুৎসি জাতীয় গরম জিনিস কাপে ঢেলে নিয়ে আসবেন। তার না আছে স্বাদ, না আছে কিছু। জিনিসটা গরমও হবে না, আবার ঠান্ডাও হবে না। অতিরিক্ত মিষ্টির জন্য মুখে দেওয়া যাবে না এবং অবধারিতভাবেই দুধের স্বর ভাসবে। 30-40 বছর ধরে মা চা বানাচ্ছেন, এখনো তিনি জিনিসটা শিখতে পারলেন না। শুধু চা কেন, এই জীবনে তিনি কিছুই শিখতে পারেননি। আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন তিনি সূচিকর্মে প্রবল উৎসাহ দেখালেন। অনেক রাত্রি জাগরণের পর কি একটা জিনিস যেন তৈরি হলো।
সেইটি গোপনে বাঁধিয়ে বসার ঘরে ঝুলানো হলো। উদ্দেশ্য বাবাকে অবাক করে দেওয়া। বাবা সেই শিল্পকর্ম দেখে গম্ভীর গলায় বললেন, এটা কি? মা ক্ষীণ গলায় বললেন, তাজমহল। বাবা আরো গম্ভীর হয়ে বললেন, আমার বাড়িতে তাজমহল কেন? আমি কি শাহজাহান? এক্ষুনি নামাও। তাজমহল অবশ্যই নামানো হলো না। রবীন্দ্রনাথ এবং নজরুল এই দুই কবির মাঝখানে তাজমহল হাইফেনের মতো বসে রইল। এখনো আছে, তবে রবীন্দ্রনাথের ছবিটা নেই। ৭১ যুদ্ধের সময় বাবা রবীন্দ্রনাথকে বিসর্জন দেন। নজরুলের ছবিটা এখনো আছে। ছবিটার দিকে তাকালে মনে হয় কবি নজরুল মুগ্ধ চোখে মার তৈরি তাজমহল দেখছেন। মার শিল্পকর্ম একজন বড় কবিকে মুগ্ধ করেছে, এটাই বা কম কি? বারান্দায় এসে দাঁড়াতেই আবার বাবা নতুন উদ্যমে কাশি শুরু করলেন। খক্কর খক্কর খক, খক খক খক্কর। পুরো ব্যাপারটার মধ্যে বেশ একটা তালের ভাব আছে। এটাকে হয়তো ত্রিতাল কাশি বলা যাবে, কিংবা কে জানে, এটা হয়তো ঝাপতাল। প্রতিভাবান ব্যক্তিদের কাশি সাধারণ মানুষের মতো হবে কেন? একটু অন্যরকম হবে। আমার বাবাকে একজন প্রতিভাবান ব্যক্তি বলা চলে। তার ডিগ্রিগুলো এরকম: বিএ অনার্স, এমএ ডাবল, এলএলবি। নানা ধরনের ডিগ্রি অর্জন ছাড়াও অন্যান্য প্রতিভার স্ফুরণ তার মধ্যে দেখা গেছে, যেমন কবিতা, নাটক এবং যন্ত্রসঙ্গীত। পড়াশোনা শেষ করার পর চাকরি বাকরির মতো তুচ্ছ ব্যাপারে তার কোনো আগ্রহ দেখা যায়নি। তিনি শিল্প সাহিত্য চর্চায় উৎসাহী হয়ে ওঠেন। অতি অল্প সময় প্রায় ১০০০ খানেক কবিতা, ১.৫টা নাটক এবং পুরো একটা উপন্যাস লিখে ফেলেন। নেত্রকোনায় আমার দাদাজানের আদি বাড়িতে প্রতি শুক্রবার সন্ধ্যায় সাহিত্য আসর বসতে থাকে। গেটের কাছে একটা সাইনবোর্ড টানানো হয়, আলতা সাহিত্য বাসর। তার গানের গলা না থাকায় বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র নিয়ে থাকা প্রবল চেষ্টা চালান। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তবলা এবং বেহালা। নেত্রকোনায় বেহালা শেখানোর মতো তেমন কোনো শিক্ষক ছিল না বলে তবলার ওপর চাপটা একটু বেশিই পড়ে। গ্রীষ্মের দুপুরগুলোতে দরজা জানালা বন্ধ করে ঘামতে ঘামতে তিনি তবলায় বোল তুলতে থাকেন। তেরে গেটে ধিন ধা, তেরে গেটে ধিন ধা, ধাতিন ধাতিন ধান। এই সময় তার বয়স প্রায় ৩০। টাকা পয়সা উপার্জনের মতো মামুলি বিষয় নিয়ে মাথা ঘামাবার মতো সময় বা মানসিকতা কিছুই নেই। প্রতিভাবান ব্যক্তিরা এইসব ছোটখাটো ব্যাপার নিয়ে চিন্তা করতে পারেন না। তাদের অনেক বড় জিনিস নিয়ে ভাবতে হয়, মহৎ চিন্তা করতে হয়। এইসব মহৎ জিনিস নিয়ে ভাবতে ভাবতে বাবা আরও একটি মহৎ কাজ করে ফেলেন। ৩০ বছর বয়সে ১৩ বছরে এক বালিকার প্রেমে পড়ে যান। বাবার ১৫০০ কবিতার প্রায় সবকটি এই বালিকাকে নিয়ে লেখা। এই বালিকার সঙ্গে বাবার বিয়ের কোনো প্রশ্নই ওঠে না, কারণ বালিকাটি সরকারি হাসপাতালের এক হতদরিদ্র কম্পাউন্ডারের মেয়ে। কম্পাউন্ডার সাহেবের বাবা ডান পায়ের চেয়ে ইঞ্চিখানেক ছোট বলে নেংচে নেংচে হাঁটেন। তার বহুল পরিচিত নাম হলো ন্যাংরা কম্পাউন্ডার। শারীরিক অসুবিধা ছাড়াও কম্পাউন্ডার সাহেবের আরও সব অসুবিধা ছিল। স্পিরিট এবং ধেনো মদ খেয়ে তিনি মাঝে মধ্যেই নেশা করতেন। নেত্রকোনার একটি বিশেষ পাড়ার সামনে তাকে সেজেগুজে প্রতি বৃহস্পতিবার সন্ধ্যায় উদাস নয়নে হাঁটাহাঁটি করতেও দেখা যেত। আমার প্রেমিক বাবা এইসব তুচ্ছ জ্ঞান করলেন এবং এক সন্ধ্যায় আমার দাদাকে গিয়ে বললেন, এই মেয়েটিকে বিয়ে করতে না পারলে তার জীবন নষ্ট হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। দাদাজান একটিও কথা না বলে বাবার সব বক্তব্য শুনলেন। ফরাসি হুক্কোয় টান দিতে দিতে পা নাচাতে লাগলেন। বাবার বয়ান শেষ হলে গম্ভীর গলায় বললেন, তোমার মতো একজন জ্ঞানী মানুষের জীবন নষ্ট হওয়াটা কোনো কাজের কথা না। তোমার এত মূল্যবান জীবন বজায় থাকাই ভালো। যাও, বিবাহ করো এবং বউকে নিয়ে ঢাকায় গিয়ে থাকো। ভয় নাই, চাল ডাল মশলাপাতি এখান থেকে পাঠাবো, মাসে মাসে হাত খরচও পাবে। তবে আমি যতদিন জীবিত আছি ততদিন তুমি এবং তোমার বউ কেউই আমার সামনে পড়বে না। এখন আমার সামনে থেকে বিদায় হও।
বাবার সেই 13 বছরের বালিকা বধূই আমার মা। বাবার ভাগ্য প্রসন্ন ছিল, কারণ বাবার বিয়ের পরপরই দাদাজান মারা যান। দাদাজানের বিশাল সম্পত্তি তার হাতে এসে পড়ে। ধানি জমি, ভাটি অঞ্চলের জমি, নেত্রকোনা শহরে 2টো বাড়ি, ময়মনসিংহ শহরে 1টি বাড়ি, 1টি রাইস মিল এবং ইটের ভাটা। আমার প্রতিভাবান বাবা 5 বছরের মধ্যে একটা ভেলকি দেখিয়ে দিলেন। 3 পুত্রকন্যার জন্ম দিলেন এবং পুরোপুরি নিঃস্ব হয়ে ঢাকায় চলে এলেন। বর্তমানে তিনি একটি ভাড়া বাড়িতে থাকেন। ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানির হেড ক্যাশিয়ার হিসেবে 3,500 টাকা মাসে বেতন পান। বাড়ি ভাড়া হিসেবে পান 1700 টাকা, মেডিকেল অ্যালাউন্স 100। তার সাহিত্য প্রতিভা একেবারে জলে ভেসে যায়নি। মাঝে মাঝে খুব তেজি ভাষায় পত্রপত্রিকায় চিঠিপত্র লেখেন। গত রোববারের আগের রোববারে ইত্তেফাকে তার একটি চিঠি ছাপা হয়েছে। চিঠির বিষয়বস্তু হচ্ছে ঢাকা শহরে মশার উপদ্রব। কঠিন ভাষা। ভাগ্যিস মশারা পড়তে জানে না, জানলে এই চিঠি পড়েই তাদের আক্কেল গুরুম হয়ে যেত। বারান্দায় দাঁড়িয়েই আমার প্রতিভাবান বাবাকে এক ঝলক দেখা গেল। তিনি বারান্দা পর্যন্ত এসে ক্ষীণ গলায় পারুলকে কী সব বলে আবার বিছানায় চলে গেলেন। পারুল আমার ছোট বোন। ভাই এবং বোনদের মধ্যে একটা মধুর সম্পর্ক থাকে বলে শুনেছি। আমাদের তা নেই। পারতপক্ষে আমরা দুজন নিজেদের মধ্যে কথাবার্তা বলি না। সে আমাকে দেখলে মুখ কুচকে ফেলে। কীটপতঙ্গ দেখলে আহ্লাদী মেয়েগুলো যেমন করে, অনেকটা সেরকম। পারুল বাবার ঘর থেকে বের হয়ে থমকে দাঁড়ালো, শুকনো গলায় বলল, একটা চিঠি এসেছে, টেবিল ওপর রাখা আছে। ভাব বাচ্চে কথা, তাও আমার দিকে না তাকিয়ে যেন দেয়ালের সঙ্গে কথা বলছে। আমি বললাম, চিঠিটা কবে এসেছে? গতকাল। এখন দিচ্ছিস কেন? দেবটা কখন? তুই ফিরেছিস রাত 12:30টায়। আমি রাত 12:30 পর্যন্ত চিঠি কোলে নিয়ে বসে থাকবো? এমন বিশ্রীভাবে পারুল কথাটা বলল যে আমার ইচ্ছে করলো বালতি থেকে 1 মগ পানি এনে ওর মুখে ঢেলে দেই। গলাটা সে এখন এমন করেছে যে কথাগুলো শোনাচ্ছে বাবার কাশির মতো, অথচ তার গলার স্বর বেশ ভালোই। আমাদের এই বাসায় পারুলের কারণেই কিছু যুবকের আনাগোনা আছে। তাদের সঙ্গে কথা বলার সময় সে মিষ্টি একটা গলার স্বর বের করে। সব মেয়েদের স্টকেই বেশ কয়েক রকম গলার স্বর আছে বলে আমার ধারণা। এক এক সময় এক একটা বার করে। আমার এই বোনটাকে মোটামুটি চলনসই সুন্দরী বলা চলে। তবে সে যতটা না সুন্দর, তার নিজের ধারণা সে তার চেয়েও বেশি সুন্দর। এটাই হচ্ছে প্রধান সমস্যা। বিয়ের যেসব প্রস্তাব আসছে তার কোনোটাই তার মনে ধরছে না। ব্যাংকের ম্যানেজারের কাছ থেকে এক প্রস্তাব এসেছিল। ছেলে দেখতে ভালো, সামান্য বেটে, তবে তেমন কিছু না। কথাবার্তা অনেক দূর আগানোর পর পারুল বলল, আমি 12হাট্টার এক গ্রামে পড়ে থাকবো, তাই তোমরা চাও? সারাটা জীবন কাটালাম ঢাকা শহরে। আমার মা হাসি মুখে বললেন, গ্রাম তো ভালোই, নিরিবিলি থাকবি, টাটকা শাকসবজি খাবি। পারুল ফোপাতে ফোপাতে বলে, আমার টাটকা শাকসবজির দরকার নেই। বাবা দরজ গলায় বললেন, আচ্ছা ঠিক আছে, বাদ দাও, আরও দেখি। তারপর একজনকে পাওয়া গেল ঢাকা শহরের নওয়াবপুরে। তার একটা ইলেকট্রিকের দোকান আছে। পুরনো ঢাকায় নিজেদের এজমালি বাড়ি। পারুল স্বর শুনে থমথমে গলায় বলল, শেষ পর্যন্ত আমি দোকানদারকে বিয়ে করব? মা বললেন, দোকানদার খারাপ কি রে? দোকানদার তো ভালোই, স্বাধীন ব্যবসা। আমাদের রসুলুল্লাহও তো ব্যবসা করতেন। পারুল রাগী গলায় বলল, তোমরা যা বোঝো না তা নিয়ে কথা বলবে না তো মা। দেশে কি ডাক্তার ইঞ্জিনিয়ার নেই যে আমাকে দোকানদার বিয়ে করতে হবে? এরপর থেকে আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার খুঁজছি। আমরা মানে আমার বাবা। তিনি নিয়মিত আমাদের সব আত্মীয়কে চিঠি ছাড়ছেন। প্রতিটি চিঠির ভাষা এবং বক্তব্য এক। পর সমাজের এই যে আমরা কুশলে আছি, দীর্ঘদিন আপনাদের কোনো পত্রাদি না পাইয়া চিন্তাযুক্ত আছি। সত্তর পত্র মারফত চিন্তা দূর করবেন। এখন আপনাদের নিকট আমার একটি আবদার।
আমার কনিষ্ঠা কন্যাটিকে সুপাত্রে সমর্পণ করতে চাই। আপনাদের সকলের সহযোগিতা ভিন্ন সম্ভব নয়। যেভাবেই হোক একটি পাত্রের সন্ধান দিবেন। পাত্র ডাক্তার বা ইঞ্জিনিয়ার হলেই ভালো। বাবার বেশিরভাগ চিঠিরই জবাব আসে না, তবে তার ধৈর্য অপরিসীম। তিনি আবার লেখেন, কয়েকদিন পর পর আবার। প্রথম জীবনে তিনি রবার্ট ব্রুসের কোনো শিক্ষা গ্রহণ করেননি, শেষ বয়সে করছেন। অধ্যাবসায়ের চূড়ান্ত দেখাচ্ছেন। ডাক্তারের সন্ধানে বের হলাম। ডাক্তার হচ্ছেন আমাদের ধীরেন কাকু। দীর্ঘদিন এই পাড়ায় আছেন। 1965 সনে পাক ভারত যুদ্ধের পর দলবল নিয়ে কলকাতা পালিয়ে গিয়েছিলেন। সুবিধা করতে না পেরে আবার ফিরে এসেছেন। এখানেও সুবিধা করতে পারেননি। সংখ্যালঘু সম্প্রদায়ের লোকদের সমস্ত দুর্বলতা ধীরেন কাকুর আছে। তিনি আশপাশের সবাইকে খুশি রাখতে চান। বেশিরভাগ সময় তিনি ভিজিট নেন না। ভিজিট দিতে গেলে তেল একটা হাসি দিয়ে বলেন, আরে আপনার কাছে ভিজিট কি নিব? ভাই ভাই হিসেবে বাস করছি, কি বলেন, ঠিক না? আপনার বিপদে আমি আপনাকে দেখব, আমার বিপদে আপনি দেখবেন আমাকে। হা হা হা। 1971 ধীরেন কাকুকে মিলিটারিরা ধরে নিয়ে গেল। তখন আমাদের পাড়ার শান্তি কমিটির চেয়ারম্যান হাজী আব্দুল কাদের তাকে অনেক ঝামেলা করে ছুটিয়ে নিয়ে এলেন এবং এক শুক্রবারে হাজী আব্দুল কাদের ধীরেন কাকুকে মুসলমান বানিয়ে ফেললেন। নতুন মুসলমান ধীরেন কাকুর নাম হলো মোহাম্মদ সুলাইমান। তিনি দাড়ি রাখলেন, চোখে সুরমা দেওয়া শিখলেন, মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়তে লাগলেন। একদিন বেশ ঘটা করে বাজার থেকে গরুর গোশত কিনে আনলেন। শান্তি কমিটির একটা মিছিল বের হলো, সেখানেও টুপি মাথায় তাকে দেখা গেল। দেশ স্বাধীন হবার পর ধীরেন কাকু আবার হিন্দু হয়ে গেলেন, তবে দাড়ি ফেললেন না। দাড়িতে তাকে বেশ ভালো মানায়, কেমন যেন ঋষি ঋষি লাগে। ধীরেন কাকুকে বাসায় পেলাম না, কলে গেছেন। তার বড় মেয়ে অতসীদি বললেন, তুই বস বীরু, বাবা এসে পড়বে। কার অসুখ? পিতৃদেবের। কি হয়েছে? বক্কর বক্কর করে কাশছে, মনে হচ্ছে লাংস ফুটো। ছি বীরু, বাবাকে নিয়ে কেউ এভাবে কথা বলে? অতসীদি এত কোমলভাবে কথাগুলো বললেন যে সত্যি সত্যি আমি লজ্জা পেয়ে গেলাম। তিনি হয়তো খুব সাধারণভাবে কথাগুলো বলেছেন। তার চেহারা এবং গলার স্বরের জন্যই সাধারণ কথা অন্যরকম বলে মনে হয়েছে। একজন স্নিগ্ধ চেহারার মেয়ের কর্কশ কথাগুলো স্নিগ্ধ বলে মনে হয়। অতসীদি এই ভোরে গোসল সেরেছেন, তোয়ালে দিয়ে ভেজা চুল বাঁধা। চোখের দিকে তাকালে মনে হয় কিছুক্ষণ আগে গাঢ় করে কাজল দেওয়া হয়েছে। ঈশ্বর কোনো কোনো মেয়েকে প্রয়োজনের অতিরিক্ত করুণা করেন, চোখে জন্ম কাজল পরিয়ে দেন। বীরু, চা খাবি? খাবো। চিনি নেই কিন্তু, বিনা চিনিতেই খাবো। নিয়ে আসছি, তুই বসে থাক। এরকম করে পা নাচাবি না তো, দেখতে বিশ্রী লাগে। আমি বসে থাকি। অনেকদিন পর আসছি ধীরেন কাকুর বাড়িতে। ছোটবেলা খুব আশা হতো। আমার মূল আকর্ষণ ছিল মিষ্টি। এই বাড়িতে এলেই অতসীদি বলতেন, হাতটা ধুয়ে আয়, সন্দেশ দেব। সাবান দিয়ে ভালো করে ধুবি, নয়তো দেব না। অতসীদির ছোট আরো 3টি বোন ছিল, তাদের বিয়ে হয়ে গেছে। ধীরেন কাকু একজনকে কলকাতায় নিয়ে ঝামেলা পার করে এসেছেন, শুধু বড়জনকে পারেননি। অথচ বড়জনই বোনদের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর। আমার মতে পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে। শৈশবে প্রায় ভাবতাম বড় হয়ে অতসীদিকে বিয়ে করব। কে জানে, মনে মনে হয়তো এখনো ভাবি, নয়তো তাকে দেখে এমন অস্থির লাগবে কেন। চায়ের কাপ এবং একটা পিরিচে কি যেন একটা খাবার নিয়ে অতসীদি ঢুকলেন। রেশমের মতো কোমল গলায় বললেন, একটু মোহনভোগ এনেছি, খেয়ে দেখ তো। মিষ্টি বেশি হয়ে গেছে, তবে খেতে খারাপ না। মোহনভোগ লাগবে না, তুমি চা দাও। তোর চোখ এমন লাল হয়ে আছে কেন রে?
চোখে আলতা দিয়েছি, এই জন্য লাল হয়েছে। 3 দিন তোর কথাবার্তা খুব খারাপ হচ্ছে। গোন্টা বান্টা হয়ে গেছিস নাকি? তোর সঙ্গে একটা ছেলে আসতো না, টুকু নাম? ও দেখি খুব বদমাশ হয়েছে। মদ টদ খেয়ে রাস্তায় পড়ে থাকে। ওই দিন রিক্সা করে আসছি, আমাকে পেছন থেকে দেখেছে, চিনতে পারেনি। খুব খারাপ একটা কথা বলেছে। আমি রিক্সা থেকে নেমে বললাম, কি হচ্ছে রে টুকু? অমনি পালিয়ে গেল। ও কি করে এখন? মেয়েদের হাত থেকে গলার হার, হ্যান্ডব্যাগ এসব ছিনিয়ে নেয় আর কি। তুই সবসময় এরকম ঠাট্টা করিস কেন রে? ঠাট্টা না, সত্যি বলছি, ওর পেশা হচ্ছে ছিনতাই। আমি অতসীদির হাতে হাত রাখলাম। কিরকম ঠান্ডা একটা হাত, ধবধবে ফর্সা, তাকালেই পবিত্র একটা ভাব হয়। অতসীদি হাত সরিয়ে নিলেন না। অন্য কোনো মেয়ে হলে নিত। অতসীদি অন্য কোনো মেয়ে নয় বলেই সহজ গলায় বললেন, তোর হাত এরকম হয়েছে কেন রে? রগ ওঠা হাত, বানরের থাবার মতো লাগছে। মনে হয় বানর হয়ে যাচ্ছি। আমাদের পূর্বপুরুষরা বানর থেকে মানুষ হয়েছিল, আমরা মানুষ থেকে বানর হয়ে ঋণ শোধ করছি। সবসময় উল্টাপাল্টা কথা বলিস কেন? আচ্ছা শোন, টুকুর সঙ্গে তোর দেখা হয়? হয় মাঝে মাঝে। একবার বলিস তো আমার কাছে আসতে। কিরকম ছোট্ট ছিল, সবসময় নাক দিয়ে সর্দি পড়তো। আমি চায়ের কাপা নামিয়ে হঠাৎ করে বললাম, একটা মজার কথা শুনবে অতসীদি? তোর সব কথাই তো মজার, নতুন করে আর মজার কথা কি শোনাবি? সব মজার কথাই তো কয়েকবার করে শোনা। এটা বিশেষ মজার। বল শুনি। আমি এবং টুকু আমরা দুজনই ছোটবেলায় ঠিক করেছিলাম বড় হয়ে তোমাকে বিয়ে করব। অতসীদি খিলখিল করে হাসতে লাগলেন। হাসতে হাসতে তার চোখে পানি এসে গেল, তিনি সে পানি মুছলেন না। কি অদ্ভুত দৃশ্য! অতসীদি হাসছে আর টপ টপ করে তার চোখ দিয়ে পানি পড়ছে। আমাকে বিয়ে করতে চাইতে কেন? মিষ্টি খাওয়ার লোভে? জানি না, হয়তো। আগে কোনোদিন আমাকে বলিসনি কেন? বললে কি হতো? অতসীদি জবাব দিলেন না, আবার হাসতে শুরু করলেন। তার হাসির মাঝখানে আমি বললাম, আমার কিন্তু এখনো তোমাকে বিয়ে করতে ইচ্ছে করে। অতসীদের হাসি থেমে গেল। তিনি অবাক হয়ে তাকালেন। তার চোখ দুটিতে কি যেন অদ্ভুত, মনে হয় জল থই থই করছে, যেন এক্ষুনি কেঁদে ফেলবেন। কেঁদে ফেলবার মতো কি আমি কিছু বলেছি? অতসীদিকে কি এমন কিছু বলার প্রশ্নই ওঠে না? অতসীদি ঠান্ডা গলা বললেন, সবসময় ঠাট্টা করা ভালো না বীরু। বলেই তিনি মাথায় আঁচল তুলে দিলেন। হিন্দু মেয়েরা মাথায় আঁচল দিলে কেমন যেন লাগে। তুই চলে যা বীরু, বাবা এলে পাঠিয়ে দিব। অতসীদি ছোট ছোট পা ফেলে চলে গেলেন। রান্নাঘর থেকে খুটখুট শব্দ হতে লাগলো। এছাড়া চারপাশে কি নীরব। আমি চলে গেলাম না, বসে বসে ধীরেন কাকুর জন্য অপেক্ষা করতে লাগলাম। ধীরেন কাকু এলেন অনেকক্ষণ পরে। তাকে যতবারই দেখি ততবারই আগের চেয়ে বুড়ো হয়ে গেছেন বলে মনে হয়। ক্লান্ত জরাগ্রস্ত মানুষের মতো চলাফেরা, কথাবার্তাতেও প্রাণের স্পর্শ বলে কিছু নেই। কেমন যেন একটা রোবট, যার ব্যাটারি ডাউন হয়ে যাওয়ায় কাজকর্ম স্লথ হয়ে গেছে। তিনি আমাকে খুব ভালো করেই চেনেন, তবু বললেন, কে? আমি বীরু। ও আচ্ছা, ঠিক আছে। কার অসুখ? বাবার। ও আচ্ছা আচ্ছা, চল যাই চল। ধীরেন কাকু ডাঙায় তোলা মাছের মতো ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছেন। তাকে কিছুক্ষণ বিশ্রাম করার সুযোগ দেওয়া উচিত। আমি না থাকলে হয়তো অতসী দিয়ে বাবাকে পাখা দিয়ে হাওয়া করত, ঠান্ডা পানি গ্লাস এনে সামনে রাখত। ধীরেন কাকু রাস্তায় নেমেই নিচু গলায় বললেন, আমার নিজেরও শরীরটা খারাপ। ডাক্তাররা যখন বলে শরীর খারাপ, তখন গোটা চিকিৎসা শাস্ত্রটার ওপরে কেমন যেন সন্দেহের ভাব এসে পড়ে।
বাসায় ফিরে দেখি অল কোয়াইট ইন দ্য ইস্টার্ন ফ্রন্ট। পূর্ব দিগন্ত নিশ্চুপ। বাবার বিখ্যাত কামান দাগানো কাশি বন্ধ হয়েছে। তিনি বারান্দায় ইজি চেয়ারে আধশোয়া হয়ে আছেন, চোখে মুখে প্রশান্ত ভাব। শেভ করেছেন, চুল আছড়ানো হয়েছে, চায়ের কাপে টোস্ট ডুবিয়ে মুখে দিচ্ছেন। সামনে আজকে খবরের কাগজ। যেরকম মনোযোগের সঙ্গে কাগজ দিচ্ছেন তাতে মনে হচ্ছে আজ সম্ভবত তার কোনো চিঠি ছাপা হয়েছে, কোনো নাগরিক সমস্যা নিয়ে জ্বালাময়ী কোনো চিঠি, ঝিকাতলা অঞ্চলে বখাটেদের যন্ত্রণা বিষয়ে কঠিন বক্তব্যের চিঠি। ধীরেন কাকু বললেন, আবার কি হলো? ওই কাশি বড্ড বেড়েছিল, রাতে ঘুম হয়নি। এখন কি অবস্থা? এখন ভালোই, বয়স হয়েছে তো, বয়সের অসুখ। ডায়াবেটিস আছে কিনা দেখান, ইউরিনটা টেস্ট করেন। হয়েছে কাশি, ইউরিন টেস্ট করাবো কেন? চেক আপের জন্য আর কি। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ একটার সঙ্গে একটার যোগ আছে। কাশিটার কি করবেন? ক্রনিক অসুখে কবিরাজি খুব কাজ করে। পুরনো ঘি বুকে মালিশ করে দেখতে পারেন। আমার কাছে 100 বছরের পুরানো ঘি আছে, পাঠিয়ে দেব। ওষুধপত্র কিছু দেবেন না? ঘি মালিশ করে দেখেন, ওতে আরাম হবে। উঠি তাহলে। আরে না, উঠবেন কি, বসেন, চা খান, কথা টথা বলি। মেয়ের বিয়ের কিছু হলো? না, দেখি পূজার সময় কলকাতা যাব। আমার এক শ্যালক আছে ধর্মতলায়, তাকে চিঠি দিয়েছি, খোঁজ খবর করছে। দেশে কিছু হচ্ছে না? ধীরেন কাকু জবাব না দিয়ে দাড়িতে হাত বোলাতে লাগলেন। আমি চলে গেলাম নিজের ঘরে। আপাতত কিছু করার নেই। 100 বছরের পুরনো ঘি আনবার জন্য আরেকবার যেতে হবে। সেটা এখন না আনলেও হবে। যে ঘি 100 বছর অপেক্ষা করতে পেরেছে, সে আর কিছু সময় অপেক্ষাও করতেও পারবে। টেবিলের উপর একটা চিঠি পাওয়া গেল। পারুল চিঠিটা এমনভাবে রেখেছে যেন চট করে চোখে না পড়ে। পরিষ্কার বোঝা যাচ্ছে চিঠিটা সে খুলে পড়েছে। খামের মুখ দ্বিতীয়বার বন্ধ করা। আমি বিরক্ত মুখে খাম খুললাম। চিঠি পড়বার সঙ্গে সঙ্গে বিরক্তিটা কেটে গেল। গোপনে আমার চিঠি পড়ার জন্য পারুলকে ক্ষমা করে দিলাম। খক খক কেশে আমার ঘুম ভাঙানোর জন্য ক্ষমা করলাম বাবাকে। জোর করে আমাকে ধীরেন কাকুর বাসায় পাঠাবার যে অপরাধ মা করেছেন, তার জন্য মাকেও ক্ষমা করা গেল। তোমার সঙ্গে কিছু জরুরি কথা আছে, খুবই জরুরি। তুমি সোমবার সকাল 10:05 সায়েন্স ল্যাবরেটরির পুলিশ বক্সের সামনে অপেক্ষা করবে। আবার ভুলে যেও না, ইতি তোমার এ। তোমার এ মানে তোমার এশা। এশা চিঠিপত্র কখনো তার পুরো নাম লেখে না। যার কাছে চিঠি যাচ্ছে তার নামও থাকে না। এছাড়া আরো কিছু ব্যাপার থাকে। এই চিঠিতে যেমন সময় দিয়েছে 10:05। 10টা লিখলেই হতো, তা লিখবে না। গুরুত্ব বাড়ানোর জন্য সঙ্গে 5 মিনিট লাগিয়ে দিয়েছে। অপেক্ষা করবার জায়গাটাও চমৎকার, পুলিশ বক্সের সামনে। পুলিশ বক্সের সামনে কেউ কখনো অপেক্ষা করে? কেউ করে না। কিন্তু এশা করে। তার স্বভাবই অদ্ভুত অদ্ভুত কিছু করা। একবার সে বলল, বুড়িগঙ্গার নৌকায় কিছু ভাতের হোটেল আছে, তুমি জানো? খুবই নাকি ভালো রান্না। চলো না, দুজন মিলে খেয়ে আসি। যেতে হলো বুড়িগঙ্গার নৌকার হোটেলে। এসা মহানন্দে ভাত খেলো। মোটা মোটা ভাত, টকটকে লাল রঙের কি একটা মাছের ঝোল। ঝাল এমন দিয়েছে যে চোখে পানি এসে যায়। কিন্তু এসব ধারণা এত চমৎকার রান্না সে জীবনে খায়নি। প্রতি সপ্তাহে একবার এসে খেয়ে যাওয়া উচিত। ভাগ্যিস দ্বিতীয়বার তার এই শখ হয়নি। নৌকার খাবার খেয়ে আমার নিজের পেট নেমে গেল, ডায়রিয়ার মতো হলো। আজ এসে কি পরিকল্পনা কে জানে। আজই সোমবার। ভাগ্যিস চিঠিটা খুলেছিলাম। চিঠি পড়ার ব্যাপারে আমার আগ্রহ একটু কম। একবার একটা চিঠি 1 সপ্তাহ পর খুলেছিলাম। খামের ওপর লেখাটা পছন্দ ছিল না বলে খোলা হয়নি। 10টা বাজতে এখনো অনেক দেরি,
তবু আমার মনে হলো প্রস্তুতি পর্বটা শুরু করে দেওয়া দরকার। বিশেষ বিশেষ দিনগুলোতে একটির পর একটি ঝামেলা লেগেই থাকে। আজ বিশেষ দিন, ঝামেলা লাগবেই। দাড়ি কামাতে গিয়ে দেখবো ব্লেডের ধার নেই, শার্ট গায়ে দেওয়ার পর দেখা যাবে পেটের কাছে বোতাম নেই, সমস্ত বাড়ি খুঁজেও রুমাল পাওয়া যাবে না, কিংবা এর চেয়েও ভয়াবহ কিছু ঘটবে। মার কলিক পেন উঠবে এবং তাকে ধরাধরি করে হাসপাতালে নিয়ে যেতে হবে। বিশেষ বিশেষ দিনগুলোতে মার কলিক পেন ওঠে, বাধা নিয়ম। অনার্স সেকেন্ড পেপারের দিনটাতে এই একই অবস্থা। নিঃশ্বাস বন্ধ হয়ে চোখটুক উল্টে মা এমন এক নাটক শুরু করলেন, মা পরীক্ষা মাথায় উঠল। বাবা চিচি করে বলতে লাগলেন, হাঁ করে দেখছিস কি, তোর মাকে হাসপাতালে নিয়ে যা। আমি বিড়বিড় করে বললাম, আমার পরীক্ষা। বাবা চোখ লাল করে বললেন, চর দিয়ে দাঁত ফেলে দেব হারামজাদা, মানুষ মারা যাচ্ছে আর বলে কি। প্রয়োজনের সময় কিছুই পাওয়া যায় না। একটা বেবি ট্যাক্সি জোগাড় করতে লাগলো আধ ঘন্টা। সেই বেবি ট্যাক্সি এমন যে 2 মিনিট পর স্টার্ট বন্ধ হয়ে যায়। ড্রাইভারকে কার্বুরেটর খুলে ময়লা পরিষ্কার করতে হয়। মেডিকেল কলেজের গেটে এসে মার কলিক পেনটা কমে গেল। তিনি বোকার মতো হাসতে লাগলেন। আজও নিশ্চয়ই এমন কিছু হবে। ঘর থেকে পা বাইরে ফেলবার সময় মা চিকন গলায় ডাকবেন, ওরে বিরু রে, গেলাম রে। আর আমার স্ত্রী ভক্ত বাবা ব্যস্ত হয়ে উঠবেন তার প্রিয়তমা পত্নীকে হাসপাতালে পাঠানোর জন্য। তিনি নিজে কিন্তু যাবেন না, এর আগের বারও যাননি। হাসপাতালের ফিনাইলের গন্ধ তার সহ্য হয় না, ডাক্তারদের দুর্ব্যবহার সহ্য হয় না, টেনশন সহ্য হয় না, কিছুই সহ্য হয় না। ইদানিং হয়তো জীবনটা অসহনীয় হয়েছে। সকাল এবং সন্ধ্যায় প্রবল বেগে খক খক করে তাই জানান দিচ্ছেন। আমি গুনগুন করে গাইলাম, আমরা কাশির শব্দে ঘুমিয়ে পড়ি, কাশির শব্দে জাগি। পারুল আমার পাশ দিয়ে যাচ্ছিল, সে কঠিন চোখে আমার দিকে তাকালো। আগেকার আমলের মুনি ঋষিরা হয়তো ঠিক এরকম কঠিন দৃষ্টি দিয়ে মানুষকে ভস্ম করে দিত। আশ্চর্য কাণ্ড, দাড়ি কাটার পর্ব বিনা ঝামেলায় পার হলো। থুতনির কাছে ভয়াবহ ব্রণটাকে আহত না করে চমৎকার একটা শেভ করে ফেললাম। ইস্ত্রি করা একটা চেক শার্ট পাওয়া গেল, যার সবকটা বোতাম অক্ষত। তোষক উল্টা একটা রুমাল পাওয়া গেল, মোটামুটি পরিষ্কার। ভদ্র সমাজে বের করলে কেউ সরু চোখে তাকাবে না। মার কলিক পেন এখনো শুরু হয়নি। তিনি একতলার বারান্দায় চালের গুঁড়ো নিয়ে বসেছেন। মনে হয় ভাপা পিঠা হবে। কদিন আগে বাবা ভাপা পিঠার কথা কি যেন বলছিলেন, এটা হচ্ছে তারই ফলো আপ। আমরা ভাপা পিঠা বলে লক্ষ্যবার চেঁচালেও কিছু হবে না, কিন্তু বাবা মুখ দিয়ে একবার উচ্চারণ করলেই সেটা অন্য ব্যাপার। টোনাটুনি গল্প আর কি। টুনা কহিল, টুনি পিঠা তৈরি করো। আমি দোতলা থেকে খুব সাবধানে পা ফেলে নিচে নামলাম। সিঁড়িতে কে যেন দুধ ফেলে দিয়েছে। যে কোনো মুহূর্তে রেলগাড়ি ঝমাঝম, পা পিছলে আলুর দম হবার সম্ভাবনা। বাবা বারান্দায়, গলায় মাফলার, কোলে খবরের কাগজ, হাতে লাল নীল পেন্সিল। ইদানিং তিনি খবর আন্ডারলাইন করা শুরু করেছেন। হত্যা, রাহাজানি, ধর্ষণ এইসব লাল রঙে দাগাচ্ছেন, পলিটিক্যাল খবরগুলো নীল রঙে। আমার জন্য বেশ সুবিধা হয়েছে। আমি দাগ দেওয়া খবর বাদ দিয়ে কাগজ পড়ি। পলিটিক্স আমার ভালো লাগে না। বাবা চশমা ফাঁক দিয়ে আমার দিকে তাকালেন, এমনভাবে তাকালেন যেন আমাকে চিনতে পারছেন না, তবে চেনা চেনা লাগছে। তিনি গলা পরিষ্কার করলেন, ঠিকমতো পরিষ্কার হলো না। কফ জমা ভারী গলায় বললেন, আমার জিনিসটা নিয়েছিস? আপনার কোন জিনিস? ইউরিন স্যাম্পল, সুগার আছে কিনা দেখবে। বাথরুমে তাকে আছে, একটা পলিথিন পেপারে মুড়ে নিয়ে যা। আমি স্তম্ভিত। যাচ্ছি এশার কাছে, পকেটে থাকবে পলিথিনে মোড়া ইউরিনের স্যাম্পল, পিতৃদেবের মূত্র। অন্য কাউকে দিয়ে পাঠান বাবা, আমার একটা জরুরি কাজ আছে, খুবই জরুরি।
আমার কাজটা তাহলে তোমার কাছে তেমন জরুরি বলে মনে হচ্ছে না? ভালো ভালো, খুবই ভালো। বাবার মুখ অন্ধকার। চশমা আরো খানিকটা ঝুলে পড়েছে। তাকে দেখে মনে হচ্ছে জ্যেষ্ঠ পুত্রের হৃদয়হীনতায় তিনি মর্মাহত। আমি ইতস্তত করে বললাম, বাবলুকে দিয়ে পাঠিয়ে দিন না বাবা, ও ছাদে ক্যারাম খেলছে। বাবা খবরের কাগজের দিকে তাকিয়ে বললেন, কাকে পাঠাবো তা নিয়ে তোমার ভাবতে হবে না, তুমি তোমার অতি জরুরি কাজটি সেরে আসো। আচ্ছা ঠিক আছে, আমিই নিয়ে যাচ্ছি। তোমাকে নিতে হবে না। আপনি শুধু শুধু রাগ করছেন কেন? তোমার সঙ্গে আমি এই প্রসঙ্গে আর একটি কথাও বলতে চাই না। আমি খুব আহত হওয়ার ভান করে বললাম, যাচ্ছে একটা চাকরির ব্যাপারে, পকেটে ইউরিন ফিউরিন, এজন্যই নিতে চাচ্ছিলাম না। না বুঝেই রাগ করলেন। লক্ষ্য করছি বাবা অপ্রস্তুত বোধ করতে শুরু করেছেন। মুখটা কেমন লম্বা ধরনের হয়ে যাচ্ছে, চোখের দৃষ্টিটা হয়ে যাচ্ছে বোকাটে। তিনি নিচু গলা বললেন, কিসের ইন্টারভিউ? বেক্সিমকো বলে একটা কোম্পানি। তোর তো এম এর রেজাল্টে এখনো হয়নি। রেজাল্টে আসা বসে থাকলে আরো 3 বছর লাগবে, এখনো ভাইভা হয়নি। ভাইভা হবে, তারপর টিচাররা দয়া করে খাতা দেখবেন, তারপর আবার 1 মাস ঘুম, তারপর চলে যাবেন বিদেশ। তার আর কোনো খোঁজ খবর পাওয়া যাবে না। আমাদের রেজাল্টও বন্ধ। বাবা তার মুখ করুণ করে ফেললেন। বেচারাকে দেখে এখন মায়াই লাগছে। পুত্রের প্রতি সহানুভূতিতে তার হৃদয় আর্দ্র। ইউরিন স্যাম্পলটা কোথায় রেখেছেন বাবা? বাথরুমে তাকে? থাক থাক, তোকে নিতে হবে না। কোনো অসুবিধা নেই। আহা, বললাম নিতে হবে না। যাচ্ছিস একটা শুভ কাজে। আমি প্রায় জোর করে ইউরিন স্যাম্পলটা নিয়ে নিলাম। অপরাধ বোধে বাবা এখন জর্জরিত, সারাক্ষণ অস্বস্তিতে ভুগবেন। দুপুরবেলা ভালো করে হয়তো খেতেও পারবেন না। অথচ আর একটু হলেই উল্টো ব্যাপারটা ঘটতো। আমি যদি বোতলটা না নিয়ে আসতাম তাহলে অপরাধ বোধ আমাকে কাবু করে ফেলতো। বারবার মনে হতো, বুড়ো বাবা সামান্য একটা কাজ। ঘর থেকে পা ফেলবার ঠিক আগ মুহূর্তে মা বললেন, ধীরেন বাবুর কাছ থেকে পুরনো ঘিটা নিয়ে আসতো বাবা। এক্ষুনি লাগবে? বুক ঘর ঘর করছে, মালিশ করে দেব। আমি তো তেমন কোনো ঘর ঘর শুনতে পেলাম না। যা বাবা, নিয়ে আয়, কতক্ষণ আর লাগবে? মার চোখ এখন দেখাচ্ছে অবিকল গরুর মতো, ছলছল করছে, যেন এক্ষুনি পানি উপচে পড়বে। চোখের এই আবেগ অগ্রাহ্য করা অত্যন্ত কঠিন, তবে ইদানিং অনেক কঠিন কাজ বেশ সহজ ভঙ্গিতে করতে পারছি। আমি মার দিকে না তাকিয়ে বললাম, বিকেলবেলা ফেরার পথে নিয়ে আসবো, তুমি কোনো চিন্তা করবে না। বাবার কামান দাগা সন্ধ্যার আগে শুরু হবে বলে মনে হচ্ছে না। মা আমার সঙ্গে সঙ্গে আসছেন, তার মানে মার পেটে আরো কথা রয়ে গেছে। ঘর থেকে বেরোবার পর তিনি তা উগড়ে দিবেন। কি বলবেন তাও আজ করতে পারছি। নাখালপাড়া যেতে বলবেন। আজ মাসের 24, এই সময়ে আমার নাখালপাড়া যেতে হয়, আমার বড় বোনের শ্বশুর বাড়ি। তার কাছ থেকে কিছু টাকা পয়সা আনতে হয়। পরের মাসে 3-4 তারিখে আমাকেই সেটা ফেরত দিয়ে আসতে হয়। গত মাসে টাকাটা ফেরত দেওয়া হয়নি, আবার এ মাসে যাওয়া। বাবা বীরু, বলে ফেলো। অনুর কাছে আজ একবার যেতেই হবে। 300 টাকা নিয়ে আসবি বাবা। মানিক আমার। পাগল হয়েছ মা? আগামী 1 সপ্তাহ নাখালপাড়ার দিকে যেতে পারবো না। একটা পয়সাও যে ঘরে নাই। বাবাকে বলো, বাবার দায়িত্ব, সংসার চালানোর দায়িত্ব তোমাকে মাথায় কে নিতে বলেছে? মাকে দ্বিতীয় কোনো কথার সুযোগ না দিয়ে আমি রাস্তায় নেমে পড়লাম। চমৎকার একটা দিন, ঝকঝকে রোদ, বাতাস মধুর এবং শীতল। এই বাতাস আজ সারাদিনেও হয়তো তেতে উঠবে না। তবে এশাকে না পাওয়া গেলে ভিন্ন কথা, তখন সবই অসহ্য বোধ হবে। এই বীরু, যাচ্ছিস কোথায়? আমি কয়েক মিনিট চিন্তা করলাম। জবাব দেব কি দেব না এ কথা ভাবতে ভাবতে দেখলাম টুকু নর্দমা পাশে পেচ্ছাপ করতে দাঁড়িয়েছে।
ঘাড় ঘুরিয়ে সেখান থেকেই কথা বলছে। তার ছোটখাটো মুখে বিশাল এক গোঁফ, কুৎসিত দেখাচ্ছে। ব্যাপার কি, সাউন্ড দিচ্ছিস না কেন? যাচ্ছিস কোথায়? ঠিক নেই কিছু। তোর কাছে 10টা টাকা হবে নাকি? না, 5টা হবে কিনা দেখ। শালা পকেট একেবারে হবে না। তাহলে একটা সিগারেট খাওয়া দোস্ত, রিকোয়েস্ট। আমি 2টো সিগারেট কিনলাম। সিগারেট দিয়ে যদি সহজে তার হাতে থেকে মুক্তি পাওয়া যায় এই আশাতেই কেনা। টুকু ছো মেরে সিগারেট হাতে নিয়ে হাসি মুখে বলল, একটা চায়ের পয়সাও দিয়ে যা দোস্ত, তোর পায়ে ধরি। টুকু সত্যি সত্যি পা ধরতে এলো। গুন্ডামি করলেও টুকু জাতে ওঠেনি। কেউ তাকে পাত্তা দেয় না। বিনা পয়সায় চা সিগারেট খাওয়ায় না, নগদ পয়সা দিতে হয়। দোস্ত, আমার রিকোয়েস্টটা রাখ, একটা পাত্তি ছেড়ে দে। তুই অত সিদ্দিককে কি বলেছিলি? টুকু দপ করে নিভে গেল। মুখ আমসি করে বলল, মিস্টেক হয়ে গেছে দোস্ত, বুঝতে পারিনি। আমি ভাবলাম নতুন কেউ। এমন লজ্জা পেয়েছি আর বলিস না। রাতে ঘুমটাও হয়নি। অত সিদ্ধি তোকে যেতে বলেছে? সত্যি? যাবো কি করে বল? হেঁটে হেঁটে যাবি? আর কিভাবে যাবি? তোর জন্য পালকি লাগবে? অত সিদ্ধি আর কি বললো? উনি আর কিছু বলেননি, আমি বললাম। কি বললি? বললাম তুই ঠিক করে রেখেছিল ও বড় হয়ে অত সিদ্দিকে বিয়ে করবি। টুকু ফ্যাকাশে হয়ে গেল। কেমন অন্যরকম দেখাচ্ছে তাকে। আর কি বললি? জিজ্ঞাসা করলো তুই আজকাল কি করিস। আমি বললাম ছিনতাইয়ের কাজ করে, পার্ট টাইম কাজ, আর ফুল টাইম কাজ হচ্ছে রাস্তায় দাঁড়িয়ে থাকা। পরিচিত কাউকে দেখতে পেলে ভিক্ষা চাওয়া, মেয়ে দেখলে শীষ দেওয়া। ব্লাফ দিচ্ছিস ঠিক না? ব্লাফ দেবো কেন? ব্লাফ দেবার আমার দরকারটা কি? হাত ছাড়, আমার জরুরি কাজ আছে। টুকু আমার হারলো না, সঙ্গে সঙ্গে আসতে লাগলো। তার গা থেকে বিকট গন্ধ আসছে। আমি বললাম, আজকাল গাঁজা খাচ্ছিস নাকি? গন্ধে নাড়ি ভুড়ি উল্টে আসছে। টুকু বিড়বিড় করে বলল, কি যে বলিস দোস্ত, ভদ্রলোকের ছেলে না আমি। সস্তা সিগারেট, এই জন্যই গায়ে গন্ধ হয়ে গেছে। আচ্ছা দোস্ত, সত্যি কথাটা বলতো, অত সিদ্দিক কি যেতে বলেছে? ওই দিনের ব্যাপারটা মাইন্ড করেছে তাই না? এখন হাত ছাড়। তুই আমার হাত গান্ধা বানিয়ে ফেলেছিস। অত সিদ্দিক কাছে যাবার আগে গরম পানি দিয়ে গোসল করিস। টুকু হাত ছেড়ে দিয়ে করুণ চোখে তাকিয়ে রইল। চায়ের পয়সা চাইল না। তার মুখের সিগারেটটাও নিভে গিয়েছে। সে তা বুঝতে পারছে না। নেভানো সিগারেট প্রাণপণে টানছে। আমি বললাম, কি যন্ত্রণা, এখন সঙ্গে সঙ্গে আসছিস কেন? টুকু ফিসফিস করে বলল, 1000-5 টাকা জোগাড় করে এনে দিতে পারবি দোস্ত? এই মাসে ডাবল করে রিটার্ন দিব, আপন গড। কি করবি টাকা দিয়ে? কাউকে বলিস না দোস্ত, একটা পিস্তল কিনবো, জার্মান জিনিস। তোর দৌড় ওই ব্লেড পর্যন্ত, পিস্তল দিয়ে করবি কি? হাত ছাড়। টুকু হাত ছেড়ে দিয়ে আবার রাস্তার পাশে গিয়ে দাঁড়ালো। ব্যাটার বহুমূত্র রোগ হয়েছে কিনা কে জানে, সবসময় দেখি রাস্তার পাশে প্যান্টের জিপার খুলে দাঁড়িয়ে আছে। পুলিশ বক্সের সামনে এসা নেই। মৈনাক পর্বত সাইজের একটা পুলিশ অফিসার পা ফাঁক করে দাঁড়িয়ে আছে, যেন সে চাচ্ছে এই শহরের সবাই তার 2 পায়ের ফাঁক দিয়ে হামাগুড়ি দিক। সার্জেন্টের হাতে ওয়াকি টকি, কার সঙ্গে যেন খোশ গল্প করছে। ঘন ঘন বলছে, আরে বেটা বুদ্ধু, সহজ কথা বুঝলি না? আমার জায়গা মাসুম হলে পুলিশ সার্জেন্টকে দুম করে একটা অদ্ভুত প্রশ্ন করে বসতো। হয়তো বলতো, এই যে ব্রাদার, আপনি এত মোটা কি করে হলেন? কাইন্ডলি আমাকে বলবেন? একাডেমিক ইন্টারেস্ট থেকে প্রশ্নটা করছি। আমি ফুড অ্যান্ড নিউট্রিশনের ছাত্র। প্রশ্ন শুনে সার্জেন্টের আক্কেল গরম হয়ে যেত।
জবাব দেবার আগে মাসুম দ্বিতীয় প্রশ্ন করত, সেটি হতো প্রথমটির চাইতেও ভয়াবহ। পাবলিক লাইব্রেরিতে মাসুমের সঙ্গে গিয়েছি মাসুমেরই কাজে। লাইব্রেরির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। কি একটা বই সে ঘন্টা খানিক ধরে খুঁজলো, না পেয়ে মহা বিরক্ত। বিরক্ত কাটাবার জন্যই বোধহয় আমাকে বলল, চল লাইব্রেরি বিরক্তি কাটাবার জন্যই বোধহয় আমাকে বলল, চল লাইব্রেরিয়ান ব্যাটাকে ভোরকে দে। গেলাম তার সঙ্গে। লাইব্রেরিয়ান বেচারা বুড়ো মানুষ, কেমন ভালো মানুষ চেহারা। মাসুম তার কাছে গিয়ে নিচু গলায় বলল, স্যার, মানুষ খুন করার সহজ পদ্ধতি এই বিষয়ে কোনো বইপত্র আছে? আমাদের বিশেষ দরকার। লাইব্রেরিয়ান হতভম্ব হয়ে তাকিয়ে আছেন, কি বলবেন বুঝতে পারছেন না। মাসুম গলার স্বর আরো খানিকটা নামিয়ে বলল, ছুরি বোমা দিয়ে মানুষ মেরে তো কোনো থ্রিল নেই স্যার। আমি চাচ্ছি নতুন ধরনের কিছু, হাইলি সায়েন্টিফিক ধরনের, মডার্ন। মাসুমের মতো কিছু একটা করতে ইচ্ছে হলো। দুপা ফাঁক করে দাঁড়িয়ে থাকা পুলিশ ব্যাটাকে আর সহ্য করা যাচ্ছে না। আমি পুলিশ অফিসারটিকে চমকে দিয়ে বললাম, আচ্ছা ভাই, এখানে কি একটা মেয়েকে ঘোরাফেরা করতে দেখেছেন? পুলিশ সার্জেন্ট সত্যি সত্যি চমকালো। অবাক হয়ে বললেও, আমাকে বলছেন? হ্যাঁ আপনাকে। লম্বা একটা মেয়ে, কোকড়ানো চুল, সাধারণত তার কাঁধে চটের একটা ব্যাগ ঝুলানো থাকে। পুলিশ বক্সের সামনে তার অপেক্ষা করার কথা। এত জায়গা থাকতে পুলিশ বক্সের সামনে কেন? পুলিশদের আশেপাশে ঝামেলা কম থাকে তো, এই জন্যই বোধ হয়। আপনি তাহলে দেখেননি? লোকটি হেসে ফেলল, বেশ অন্তরঙ্গ হাসি। হাসতে হাসতে বলল, চা খাবেন? এবার আমার চমকাবার পালা। এ আমাকে চা খেতে বলছে কেন? যেভাবে বলছে তাতে মনে হচ্ছে না যে ঠাট্টা করছে। আমি আপনাকে চিনি, আপনার নাম বীরু। শহীদুল্লাহ হলে আপনি রুম নাম্বার 2030 মাঝে মাঝে ঘুমাতেন। এখনো ঘুমাই। পাশ করেননি? পরীক্ষায় হয়নি, পাশ করব কিভাবে? ইউনিভার্সিটি থেকে বেরোতে আগে 4 বছর লাগতো, এখন 10-12 বছর লাগে। আপনি কি শহীদুল্লাহ হলে ছিলেন নাকি? জি, 2023-এ। অনার্স কমপ্লিট করে ঢুকে গেলাম পুলিশে। শারদায় 2 বছর ট্রেনিং নিয়ে এখন সার্জেন্ট। ভালো করেছেন। একটু দাঁড়ান, চা নিয়ে আসছি। বাসা থেকে ফ্লাস্কে করে চা নিয়ে আসি। চা খেতে খেতে অপেক্ষা করুন। এর মধ্যে বোধ হয় আপনার রোগা লম্বা চটের ব্যাগ কাঁধের মেয়েটা চলে আসবে। বাসায় তৈরি চা কিন্তু দোকানের চায়ের চেয়েও বিস্বাদ, তার উপর ঠান্ডা মেরে আছে। এরকম একটা জবরদস্ত পুলিশ সার্জেন্টের চোখের সামনে চা ঢেলে রাস্তায় ফেলে দেওয়া ঠিক হবে না, তাই আমি বিরক্ত মুখে চায়ে চুমুক দিচ্ছি, এদিক ওদিক তাকাচ্ছি, যদি এসার দেখা পাওয়া যায়। বীরু সাহেব। জি বলুন। আপনারা এখনো এমএ পাস করতে পারেননি ভাবাই যায় না। আমি চাকরিতে জয়েন করে ভালোই করেছি, কি বলেন? খুব ভালো করেছেন। মিলিটারিতে ঢুকতে পারলে আরো ভালো করতেন। ঠাট্টা করছেন? হ্যাঁ ভাই করছি। পুলিশের সঙ্গে ঠাট্টা করে দেখলাম কেমন লাগে। সে হেসে ফেলল। এখন আর তাকে আগের মতো ভয়াবহ বলে মনে হচ্ছে না। তার দাঁড়িয়ে থাকার যে ভঙ্গিটি এতক্ষণ অসহ্য বলে মনে হচ্ছিল, সেটাকে স্বাভাবিক বলে মনে হচ্ছে। মনে হচ্ছে পুলিশদের এভাবেই দাঁড়িয়ে থাকতে হয়। বীরু সাহেব। জি বলুন। খুব টেনশনের চাকরি, টেনশনে শরীর ফুলে এরকম হয়েছে। বলেন কি? আমার তো ধারণা ছিল উল্টোটা হয়। এক একজনের বেলা এক এক রকম হয়। টেনশনে হরমোনের ব্যালেন্স নষ্ট হয়ে যায়, তার থেকে এই হয়। কেউ শুকিয়ে যায়, কেউ আমার মতো হয়। বাহ, ইন্টারেস্টিং তো। আমি যদি কিছু নাও খাই তবু ফুলতে থাকবো। এই যে এত বেলা হয়েছে, আমি কিন্তু 4 কাপ চা ছাড়া কিচ্ছু খাইনি। ভাত খেতে খেতে 2টো বেজে যাবে। খিদে লাগে না? লাগে না আবার? এখন মনে হচ্ছে একটা আস্ত বেবি ট্যাক্সি খেয়ে ফেলি।
আমি হাসিতে যোগ দিলাম না। এশার ওপর প্রচণ্ড রাগ হচ্ছে। এরকম করবার মানে কি? কতক্ষণ আমি অপেক্ষা করব? ঢাকা হলের এই প্রাক্তন ছাত্র মনে হচ্ছে অতিরিক্ত রকমের মাইডিয়ার। তার তেল তেলে ধরনের ব্যবহার এখন আর ভালো লাগছে না। ভাড়া ঠিক না করে আমি একটা খালি রিক্সায় উঠে বললাম, চলি কেমন? আবার আসবেন? সকালবেলায় আমি এখানে থাকি। আর যদি আমাকে না দেখেন তাহলে জিজ্ঞাসা করবেন সার্জেন্ট শামসুদ্দিন কোথায়। ওরা ওয়াকি টকিতে ইনফরমেশন দিয়ে দিবে। আমি হেসে ফেললাম। সার্জেন্ট শামসুদ্দিন এমনভাবে কথা বলছেন যেন শিগগিরই আমি তার বিরহে ব্যাকুল হয়ে ছুটে আসবো পুলিশ বক্সে। ওয়াকি টকির 40 মাইল ব্যাসার্ধে বারবার করে বলা হবে, সার্জেন্ট শামসুদ্দিন, আপনার বন্ধু আপনার জন্য অপেক্ষা করছে, চলে আসুন। হ্যালো হ্যালো, সার্জেন্ট শামসুদ্দিন। বীরু সাহেব? জি বলুন। আবার দেখা হবে কেমন? তা তো হবে, মিছিল নিয়ে যখন আসবো তখন দেখা হবে। পিটিয়ে লাশ বানিয়ে দিব। সার্জেন্ট শামসুদ্দিনের মুখ কেমন হয়ে গেল। সে যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। বিড়বিড় করে বলল, এসব কি বলছেন ভাই? সত্যি কথাই বলছি, দ্য ট্রুথ। আমরা আপনাদের পেটাবো, আপনারা আমাদের। আমরা ঢিল ছুড়বো, আপনারা আমাদের উপর ট্রাক তুলে দেবেন। টিয়ার গ্যাস, গুলি এসব চলবে। আমাকে এসব বলছেন কেন? আমার দোষটা কোথায়? ঠাট্টা করছি রে ভাই, ঠাট্টা। পুরনো বন্ধুর সঙ্গে রসিকতা। ও তাই বলুন। সার্জেন্ট শামসুদ্দিন হেসে ফেলল। তার দাঁতগুলো চমৎকার। টুথপেস্টের বিজ্ঞাপন হয় এমন ধরনের দাঁত। নতুন ধরনের কি কোনো বিজ্ঞাপন দেওয়া যায় না? একজন পুলিশ সার্জেন্ট টুথব্রাশ হাতে নিয়ে অ্যাটেনশন হয়ে দাঁড়িয়ে আছে। নিচে লেখা, শান্তির এই প্রহরের হাসিটিও প্রশান্তির, কারণ ইনি ব্যবহার করেন পিয়া টুথপেস্ট। পিয়া টুথপেস্ট এখন নতুন মোড়কে বাজারে পাওয়া যাচ্ছে। বাতাস আর মধুর মনে হচ্ছে না। রোদ ঝাঁঝা করছে, আকাশ ধূসর বর্ণ। কড়া রোদে আকাশ ধূসর হয়ে যায়, তাকালেই বমে বমে ভাব হয়। এসে সঙ্গে থাকলে এই ধূসর আকাশে হয়তো অন্যরকম লাগতো। আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভাবলাম, এশার সঙ্গে অনেক দিন পর পর আমার দেখা হয়। রিকশাওয়ালা ঘাড় ঘুরিয়ে বারবার আমাকে দেখছে। সার্জেন্টের সঙ্গে আমার খাতির দেখে সম্ভবত আক্কেল গুরুম হয়ে গিয়েছে। ভাড়া নিয়ে কোনো ঝামেলা সে করবে না। যা দেব তাই সে সোনামুখ করে নেবে। অনেকদিন ধরে পকেটে একটা তাপ্পি মারা 5 টাকার নোট পড়ে আছে, চালানো যাচ্ছে না। এই রিক্সাওয়ালার ওপর একটা অ্যাটেম্প্ট নেওয়া যেতে পারে। স্যার, কই যাবেন? তাই তো, কই যাওয়া যায়? রিক্সায় উঠলে আমার এমন একটা সমস্যা হয়, হঠাৎ মনে হয় আমার যেন কোথাও আর যাবার জায়গা নেই। বাসে সমস্যা নেই, বাসের একটা নির্দিষ্ট গন্তব্য আছে, রিক্সার নেই। রিক্সায় উঠে গন্তব্যর কথা বলে দিতে হয়। স্যার, কোন দিকে যাইবেন? আরে বাবা, তুমি চালাও না, এত অস্থির হয়ে গেলে হয়? রিক্সাওয়ালা ঘাড় ফিরিয়ে কুৎসিত চোখে আমাকে দেখলো, যেন আমরা একে অন্যের শত্রু। তারপর প্যাডেল চাপতে লাগলো, নিতান্ত অনিচ্ছায়। এক শত্রু অন্য শত্রুকে টেনে নিয়ে যাচ্ছে, ব্যাপারটা মন্দ নয়। আমি সিগারেট ধরিয়ে ভাবতে লাগলাম কোথায় যাওয়া যায়। যাত্রাবাড়ির দিকে গেলে কেমন হয়? যাত্রাবাড়ি হচ্ছে এশাদের বাড়ি। এশার বাবা অন্য একজনের জমি জবরদখল করে 2-3টা ঘর তুলে দিব্যি আছেন। হাফ বিল্ডিং, পাকা দেওয়াল, উপরে টিন। যাত্রাবাড়িতে গেলে এশাকে অবশ্যই পাওয়া যাবে না। এশা এমন একটা মেয়ে যাকে কোথাও পাওয়া যায় না। ওর নিজের বাড়িতে তো নয়ই, আমি গিয়ে কখনো পাইনি। রাত 10টার দিকে ওদের বাড়িতে গিয়ে শুনি এশা এখনো ফেরেনি। কোথায় গিয়েছে কেউ বলতে পারে না। একটা মেয়ে যে এত রাত পর্যন্ত বাইরে, তা নিয়ে কাউকে চিন্তিত বলে মনে হলো না। এশার বাবা বিকট একটা হাই তুলে বললেন, তোমার খুব দরকার থাকলে অপেক্ষা করো, চলে আসবে। কোথায় গেছে সে? বলে তো যায়নি। এত রাতে একা একা ফিরবে? সে নির্বিকার ভঙ্গিতে বললেন, কেউ দিয়ে যাবে নিশ্চয়ই। বিন্দু মাত্র উদ্বেগ আমি লোকটার মধ্যে দেখলাম না। যেন এসে রাতে বাড়িতে না ফিরলেও তার ঘুমের তেমন অসুবিধা হবে না।
কি, তুমি চলে যাবে না থাকবে? বসি কিছুক্ষণ। তুমি কি ওর সঙ্গে পড়ো? জি। ভালো, খুব ভালো। আমি অপেক্ষা করতে লাগলাম। এ বাড়িতে অপেক্ষা করাও যন্ত্রণা। বসার ঘরটা খুপড়ির মতো ছোট, ভাদ্র মাসের অসহ্য গরম। ঘরের আধখানা জুড়ে এক চৌকি, সেই চৌকিতে আশ্রয় নিয়েছে লোমশ শরীরের এক ভদ্রলোক। ঘুমিয়ে পড়েছেন কিনা বোঝা যাচ্ছে না, নাকের ডাক শোনা যাচ্ছে, আবার এদিকে দেখে হাত পাখাও চলছে। ভদ্রলোকের পাশে এসার সবচেয়ে ছোট বোনটি। তার মাথার নিচে বালিশ নেই, কাঁথা গুজে বালিশের মতো করে দেওয়া। মেয়েটি গরমে ঘুমোতে পারছে না, মাঝে মাঝে উঠে বসছে। রাত 11টায় এসার বাবা একটা ভেজা গামছা গায়ে জড়িয়ে বসার ঘরে ঢুকে বললেন, তুমি চলে যাও, আজ বোধহয় ও আসবে না। আসবে না তো যাবে কোথায়? মিরপুর ওর খালার বাড়ি, মনে হয় ওখানেই থেকে যাবে। মাঝে মাঝে রাতটা বেশি হলেও ওখানে থেকে যায়। খবর দেয় না? কিভাবে দেবে? ও বাড়ি থেকে টেলিফোন আছে? আপনার চিন্তা হচ্ছে না? ভদ্রলোক এমনভাবে তাকালেন যেন আমার বেয়াদবিতে স্তম্ভিত হয়েছেন। তিনি কি বলবেন মনে মনে তার জন্য অপেক্ষা করতে লাগলাম। খুব রেগে গেলে মানুষ মজার মজার সব কথা বলে। অবশ্যই ভদ্রলোক মজার কিছু বললেন না। বড় রকম একটা নিঃশ্বাস ফেলে বললেন, বাড়ি চলে যাও, নয়তো বাস পাবে না। লাস্ট বাস 11:30টায়। বাস সত্যি সত্যি পেলাম না। 3 মাইলের মতো হেঁটে একটা রিক্সা জোগাড় করতে হলো। রিক্সায় ওঠা মাত্র রিক্সাওয়ালা যে কথা বলল তার সারমর্ম হচ্ছে কলেজ গার্ল লাগবে কিনা। তার সন্ধানে প্রচুর কলেজ গার্ল আছে, ভালো ফ্যামিলির মেয়ে, অভাবে পড়ে এই লাইনে এসেছে। আমার রক্ত হিম হয়ে গেল। রিক্সাওয়ালা আমার জন্য কলেজ গার্ল জোগাড় করে ফেলেছে এই জন্য নয়, এরা একটা চক্রের সঙ্গে আছে। তেমনি গুন্ডা পান্ডাও আছে। পেটে ছুরি বসিয়ে আমাকে নর্দমায় ফেলে দেওয়া এদের কাছে ছেলে খেলা। আমি রিক্সাওয়ালাকে খুশি রাখবার জন্যই সরাসরি না বললাম না। বললাম খরচাপাতি কি রকমের লাগবে। রেট হইল গিয়ে আপনার ঘন্টা হিসাবে 50 আছে, 60 আছে, আবার ধরেন 100 আছে। যেমন জিনিস তেমন দাম। আরে সর্বনাশ, আমার কাছে আছে মাত্র 10 টাকা, আরেকদিন আসা যাবে। বাস স্ট্যান্ডের বগলের দোকানে আমার নাম কইয়েন, তারপর খবর পাইবেন। নাম কি তোমার? বদিউল। ঠিক আছে বদিউল, তোমাকে খুঁজে বের করব, 2-1 দিনের মধ্যেই আসবো, তবে খরচাপাতি অনেক বেশি। সেইটা আমি দেখবো, খরচাপাতির জন্য চিন্তা করবেন না। আমি প্রতিজ্ঞা করলাম যাত্রাবাড়ির দিকে আমি আর আসছি না। বদিউল নামে রিক্সাওয়ালা আমাকে চিনে ফেলতে পারে, চিনে ফেললে হয়তো চেপে ধরবে, ঘন্টা হিসেবে একটা কলেজ গার্ল জুটিয়ে দেবে। সে কলেজ গার্ল নিয়ে আমি করব কি? যাব কোথায়? ঢাকা শহর গিজ গিজ করছে মানুষে। একটা গর্ত খুললে সেই গর্ত দেখবার জন্য হাজার হাজার মানুষ জমে যায়। একটা মাইক ফিট করে হ্যালো 1 2 3 বললে 4-5 হাজার লোক দাঁড়িয়ে যায়। এখানে নিরিবিলি কোথায় যে কলেজ গার্লের সঙ্গে 2-1টা মিষ্টি কথা বলবো? এশার সঙ্গে 3 বছর ধরে আমার পরিচয়। এখনো একটু নিরিবিলি পাইনি যে হাত ধরে গাঢ় স্বরে 2-1টা কথা বলবো, কিংবা ঠোঁটে গিয়ে নিয়ে যাব। ভালোবাসার মেয়েকে চুমু খেতে কেমন লাগে কে জানে। এই ছিল আমার 5ম দিনের 5ম গল্পের প্রথম পর্ব। আগামীকাল আমি এর বাকি অর্ধেকটুকু পড়ে শোনাবো। আর আমার এই গল্প পাঠের যাত্রায় আমার সঙ্গী হবার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। শুভরাত্রি।